ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি তার বাবাকে বলে অ্যাকাউন্টস তো মাত্র ৮,০০০ টাকা পড়ে আছে, তাহলে আমি বাকি টাকা কিভাবে শোধ করব, এদিকে সংসার কিভাবে চালাবো। তখন ঝাঁপির বাবা কান্না করে আর বলে বলে সবকিছুর জন্য আমিই দায়ী। এদিকে ঝাঁপির মা বলে হেসেল কিভাবে চলবে। তখন ঝাঁপি গিয়ে তার বাবাকে বলে আমি যেহেতু সবাইকে বলেছি টাকা শোধ করব, আর আমি কথা দিয়ে সে কথা রাখি, তোমরা তো জানো। তখন দিয়া বলে পরিমল কাকার বাগানের আম নয় যদি পেরে আনবে আর কথা দিয়ে কথা রাখবে, এতগুলো টাকা কিভাবে শোধ দিবি তুই। তখন ঝাঁপি বলে আমাকে যেভাবেই হোক তাদের দেওয়া কথা রাখতেই হবে। পরের পাটে আমরা দেখতে পাই ঝাঁপি কাজ খুঁজতে গ্রামের লোকের কাছে যায় এবং বলে এতদিন তো আমি তোমাদের সমস্ত টাকা পয়সার হিসেব করে দিতাম, এখন আমাকে সেই কাজটা দাও না তোমরা। তখন গ্রামের দোকানদার বলে দেব আমি, তোর বাবার কাছে ২ লক্ষ টাকা পাই, সেই ২ লক্ষ টাকার বেকার আগে শোধ কর তারপর। তখন ঝাঁপি রেগে গিয়ে বলে যখন তোমাদের এক ডাকে আমি এসে সমস্ত হিসেব নিকেশ করে দিতাম তখন তো তোমাদের বেকার মনে হয়নি, একটা লোক রাখলেও তো তাকে ২৫,০০০ টাকা মাইনে দিতে হতো। ঝাঁপির এমন চিৎকার শুনে গ্রামের সবাই আসে এবং বলে তোর বাবা একজন চোর, চোরের মেয়ের বড় গলা। এরপরে ঝাঁপি বলে কাজ দিতে না পারলেও অন্তত এই ধরনের কথা বলবে না, আমার বাবা না থাকলে আমাদের এতদিনে কি ভালো হতো নিজেরাই বুঝতে পারছো। এটা বলেই ঝাঁপি দোকান থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে রাস্তায় লোকেরা ঝাঁপিকে চোরের মেয়ে বলে আটকে ধরলে তখন দীপ এসে বলে তোমাদের একটু লজ্জা করছে না ঝাঁপিকে এইভাবে বলতে, যে তোমাদের বিপদে সবসময় এগিয়ে এসেছে। দীপ গ্রামের সবাইকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এবং সাবিকে বলে তুই এ সময় কেন রাস্তায় বেরিয়েছিস। তখন ঝাঁপি বলে সংসার চালাবো কিভাবে, বাবার অ্যাকাউন্টে শুধু ৮,০০০ টাকা পড়ে আছে, এদিকে মাথার উপরে ৮০ লক্ষ টাকা দে না, আমি হাত গুটিয়ে কিভাবে বাড়িতে বসে থাকব। তখন দীপ বলে তুই আমাদের কোম্পানিতে জয়েন কর, আমাদের একজন খুব ভালো অ্যাকাউন্টিং দরকার, তুই তো কমার্সের স্টুডেন্ট, অনেক ভালো ম্যাথও জানিস, তোর মাথা ফ্রেশ। এদিকে দীপকে বারবার ইনকা ফোন করতেই থাকে। পরের সিনে আমরা ঝাঁপির বাড়িতে দেখতে পাই ঝাঁপি বাড়িতে এসে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে বলে আমি যে মানুষটার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি, এখন যদি আমি এই চাকরিটা করি তাহলে উনার সামনে সব সময় থাকতে হবে, আমি হয়তো আরও মায়া জড়িয়ে যাব। এদিকে ঝাঁপির মা দিয়াকে বলে তুই যদি এখন স্কুলে যাস তাহলে পাড়ার লোকেরা তোকে আবার আটকে ধরবে, দেখলি না দিদিকে কেমন আটকে ধরেছিল। তখন ঝাঁপি যেতে দিয়া বলে দিদি আমি গিয়ে টাকার জন্য উচ্চ মাধ্যমিক দিতে পারবো না। তখন ঝাঁপি বলে তুই এত টেনশন করিস না, আমি থাকতে তোর লেখাপড়া কখনো বন্ধ হবে না, তুই ভেতরে যা। অন্যদিকে ঝাঁপি দিয়াকে ভেতরে পাঠিয়ে নিজে নিজে ভাবি আমার পরিবারের এই অবস্থা, আর আমি যদি এই চাকরিটা না করি তাহলে কিভাবে সংসার চলবে, দিয়ার লেখাপড়ার খরচ, বাবার ওষুধের খরচ, আমি কিভাবে এত কিছু সামলাবো। নিজের কথা ভাবতে গেলেই সংসারটাকে বাঁচাতে পারবো না। শেষ সিনে দেখতে পাই দীপ তার ফ্যামিলি সহ সবাই মিলে অফিসে যায় এবং অফিসের উদ্বোধনের জন্য পুজো রাখা হয়। একটু পরে ঝাঁপি চায় এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে পুজো শেষ করা হয়। তখন দীপের বাবা দীপকে বলে এখন আমরা যে কোন দিকে নেব সেটা ভাগ করে দে এবং কাগজটাতে সই করে দে। দীপ মুচকি হাসে আর বাবাকে নিয়ে একটা চেয়ারে বসায় আর বলে আজ থেকে তুমি এই চেয়ারে বসবে, তুমি এই কোম্পানির চিফ অফ চেয়ারম্যান। অন্যদিকে দীপ সবাইকে সবার পজিশন মতো দেয় এবং শেষ পর্যায়ে ঝাঁপিকে তার অ্যাকাউন্টিং পজিশনটা দেওয়াতে ইনকা খুব রেগে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো ঝাঁপি বাড়ি ফেরার পথে ইনকা তার পথ আটকে বলে তুমি কাল থেকে আর অফিসে যাবে না। ঝাঁপি জিজ্ঞেস করে কেন যাব না। তখন ইনকা বলে তুমি দীপকে প্রপোজ করেছিলে আর অফিসে জয়েন করলে তুমি সবসময় দীপের পাশাপাশি থাকবে, সেটা আমি কখনো টলারেট করব না।